আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ক্র্যাকার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার চ্যানেলের প্রথম ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের টপিক হলো পরিসংখ্যান। এটি জেনারেল ম্যাথের অধ্যায় 17। এই চ্যাপ্টারটি অনেক গুরুত্বপূর্ণ, তো কথা না বলে শুরু করা যাক। পরিসংখ্যান মানে কি? পরিসংখ্যান মানে হলো কোনো একটা উপাত্তকে উপস্থাপন করা। কোনো একটা উপাত্তকে উপস্থাপন করার মাধ্যমই হলো পরিসংখ্যান। উপাত্ত কি? উপাত্ত হলো যখন আমরা কোনো একটি ঘটনাকে সংখ্যা দিয়ে প্রকাশ করি তখন তাকে উপাত্ত বলে। যখন আমরা ঘটনাকে, যেমন একটি ঘটনা ধরে নেওয়া যাক, আমরা কোনো একটি এক্সাম দিয়েছি, এই এক্সামে কেউ পেয়েছে 40, কেউ 50, কেউ 60, কেউ 70। এই ঘটনা পুরাটাকে সংখ্যা দিয়ে প্রকাশ করাকে কি বলে? উপাত্ত। হ্যাঁ, তো পরিসংখ্যান মানে তো আমরা বুঝে ফেললাম। হ্যাঁ, তো এটাকে মুছে ফেলতে, এখন আমরা বুঝবো চলক। এখন আমরা বুঝবো চলক। চলক মানে কি? উপাত্ত সমূহে যে সংখ্যা সমূহ থাকে তাদেরকে চলক বলে। এই চলকের মান পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হয়। যেমন চলকের কিছু উদাহরণ দেওয়া যাক। x, y, z, এইটা একটা চলক। হ্যাঁ, তারপরে 1, 2, 3, এটাও চলক। হ্যাঁ, তারপরে আমাদের বয়স 25, 26, এগুলো হচ্ছে চলক। হ্যাঁ, তো এই হচ্ছে চলক। তো এখন চলকের আরও একটু ডিটেলস। চলক আবার হয় দুই প্রকার। হ্যাঁ, চলক হচ্ছে দুই প্রকার। চলক হচ্ছে দুই প্রকার। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক, একটা কি বিচ্ছিন্ন চলক, আর অপরটি কি? অপরটি হচ্ছে অবিচ্ছিন্ন চলক। হ্যাঁ, চলকের দুইটা প্রকার, একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আর অপরটি হচ্ছে অবিচ্ছিন্ন চলক। এখন কথা হচ্ছে বিচ্ছিন্ন চলক কি? বিচ্ছিন্ন চলক হচ্ছে যে চলককে শুধু পূর্ণ সংখ্যায় প্রকাশ পায় সেই সকল চলককে বলা হয় বিচ্ছিন্ন চলক। এখন পূর্ণ সংখ্যায় প্রকাশ পায় অর্থাৎ এটার মানে কি? এটার মানে হচ্ছে, এটার মান কোনো সময় ধরো 1, 2, 3, এটার মান কোনো সময় দশমিকে প্রকাশ পাবে না, 1.1, 1.2 এরকমভাবে প্রকাশ পাবে না। এটা সবসময় পূর্ণ সংখ্যায় প্রকাশ পাবে, অর্থাৎ 1, 2, 3 এইরকম। হ্যাঁ, তো বিচ্ছিন্ন চলকের কিছু উদাহরণ হলো গিয়ে আমাদের দেশের জনসংখ্যা বা তোমার পরিবারের জনসংখ্যা। তোমার পরিবারে ধরো 3 জন আছে বা 4 জন আছে, তুমি তো কোনো সময় বলবে না আমার পরিবারে 4.5 জন আছে। হ্যাঁ, তারপরে ধরতে পারো তোমার এলাকা পরীক্ষার মার্ক। তোমার পরীক্ষার মার্ক 100 থেকে 80 আসবে, 100 থেকে 85 আসবে, এইরকম। হ্যাঁ, এইরকম কিছু উদাহরণ, এগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলকের উদাহরণ। এখন আসা যাক অবিচ্ছিন্ন চলকে। অবিচ্ছিন্ন চলক কি? অবিচ্ছিন্ন চলক হলো যেগুলো বাস্তব মান দিয়ে প্রকাশ করা যায় সেগুলোকে অবিচ্ছিন্ন চলক বলে। যেগুলো বাস্তব মান দিয়ে প্রকাশ করা যায় সেগুলোকে অবিচ্ছিন্ন চলক বলে। অবিচ্ছিন্ন চলকের কিছু উদাহরণ আছে, সেগুলো হলো তাপমাত্রা। আমাদের তাপমাত্রা, ধরো তুমি তোমার এলাকায় আজকে তাপমাত্রা হলো 32.5 ডিগ্রি। হ্যাঁ, কালকে আবার 33.5 ডিগ্রি। মানে এটা দশমিকেও প্রকাশ হয়, সাধারণ সংখ্যা এরকম প্রকাশ হয়। তারপরে কোনো একটা বা 32 বা 33-এর মাঝামাঝি কোনো মানেও এটা প্রকাশ করা যায়, এরকম বাস্তব সংখ্যা। হ্যাঁ,
এইগুলো হলো অবিচ্ছিন্ন চলকের উদাহরণ। হ্যাঁ, তো আমাদের গেল কি চলক, চলক আমাদের গেল। এখন আমাদের টপিকটি হলো কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় প্রবণতা। হ্যাঁ, তাহলে কেন্দ্রীয় প্রবণতা মানে কি? কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে যখন কোনো অবিন্যস্ত উপাত্তসমূহ আমরা মানের ক্রমানুসারে সাজাই, তখন উপাত্তসমূহের মান কোনো মাঝামাঝি মানের দিকে পুঞ্জীভূত হয়, কোনো মাঝামাঝি মানের দিকে পুঞ্জীভূত হয়। এই পুঞ্জীভূত হওয়ার প্রবণতাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। হ্যাঁ, তো পুঞ্জীভূত হওয়ার মানে কোনো মাঝামাঝি মানেতে পুঞ্জীভূত হওয়ার একটা উদাহরণ দেওয়া যাক। ধরো এখানে কিছু নাম্বার আছে 72, 77, 80, 80, 82। আবার 70। হ্যাঁ, এখানে দেখো সবগুলো কিন্তু 80-র কাছাকাছি, 80-র কাছাকাছি মানের মধ্যেই সবগুলো আছে। হ্যাঁ, 80-র কাছাকাছি মানের মধ্যেই সব কিছু আছে, তার 80-র কাছাকাছি পুঞ্জীভূত হচ্ছে। তো এটাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। তো কেন্দ্রীয় প্রবণতার কিছু প্রকারভেদ রয়েছে। কেন্দ্রীয় প্রবণতা 3 প্রকার। হ্যাঁ, কেন্দ্রীয় প্রবণতা 3 প্রকার। কি কি কেন্দ্রীয় প্রবণতা? প্রথম হচ্ছে গড়। গড় সেটা গাণিতিক গড়ও হতে পারে, আবার সংক্ষিপ্ত গড়ও হতে পারে। আরেকটা প্রকার কি 2 নম্বর হচ্ছে মধ্যক। 3 নম্বর হচ্ছে প্রচুরক। হ্যাঁ, তো কেন্দ্রীয় প্রবণতার 3টি প্রকার, গড়, মধ্যক, প্রচুরক। এগুলো নিয়ে আমরা পরের লেকচার আলোচনা করব। আজকের লেকচারে শুধু বেসিক কনসেপ্টগুলো তোমাদের বোঝাবো। তো কেন্দ্রীয় প্রবণতা তো আমরা বুঝে গেলাম। হ্যাঁ, তো এটা এখন আজকের আমাদের লাস্ট টপিক হলো আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য আমাদের প্রথমে এখানে কিছু উপাত্ত তুলে নিতে হবে। তুলে নেওয়ার জন্য আমরা বই থেকে দেখুন, তো আমরা তুলে নিলাম উপাত্তগুলো। এখানে আমরা অনেকগুলো উপাত্ত নিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। তো আমাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য আমাদের প্রথমে পরিসর বের করতে হবে। পরিসর বের করতে হলে আমাদের প্রথমে উপাত্ত থেকে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা বের করতে হবে। তো আমরা প্রথমে এখানে তো লিখব উপাত্তে সর্বোচ্চ সংখ্যা। তো এখন আমরা বের করি সর্বোচ্চ সংখ্যা কত। সর্বোচ্চ সংখ্যা এখানে দেখা যাচ্ছে 72। তো এই দেখো আমি কিন্তু পেয়ে গেছি সর্বোচ্চ সংখ্যা। সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এটা 91। এই 91 হচ্ছে সর্বোচ্চ সংখ্যা। হ্যাঁ, তো আমরা সর্বোচ্চ সংখ্যা কত দিলাম? 91। তো এখন বের করবো আমরা কত সর্বনিম্ন সংখ্যা। সর্বনিম্ন তো এখন আমরা দেখি সর্বনিম্ন সংখ্যা কত। সর্বনিম্ন সংখ্যা আমি বের করে ফেলেছি। সর্বনিম্ন সংখ্যা কত? এই যে 36। তোমরা ভালো মতো খেয়াল করে দেখো
এটার থেকে ছোট আর কোনো সর্বনিম্ন সংখ্যা নেই। তো পরিসর বের করার জন্য আমাদের যে সূত্রটা প্রয়োগ করতে হবে, আমরা সর্বোচ্চ সংখ্যা থেকে বিয়োগ দিব সর্বনিম্ন সংখ্যা এবং যোগ দিব 1। তো আমি সূত্রটা লিখে দিই, পরিসর, সুতরাং পরিসর সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা, হ্যাঁ, প্লাস এইটা হলো আমার পরিসর বের করার সূত্র। সর্বোচ্চ সংখ্যা কত? এখানে আবার সর্বনিম্ন সংখ্যা কত আসলো, সরি এখানে লিখতে ভুলে গেছি, 36 ছিল আমাদের সর্বনিম্ন সংখ্যা। এই দেখো 36 ছিল আমাদের সর্বনিম্ন সংখ্যা। তো পরিসর বের করার সূত্র সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। হ্যাঁ, তো এখানে আমাদের সর্বোচ্চ সংখ্যা কত? 91 মাইনাস সর্বনিম্ন সংখ্যা, এই দেখো সর্বনিম্ন সংখ্যা 6 আর একসাথে প্লাস 1 তো এখন আমরা এটা বের করে ফেলবো। তো বের হয়েছে কত? 56। হ্যাঁ, বের হয়েছে আমাদের 56। তো এটা তো বুঝে গেলে আমি মুছে ফেলি, বোর্ড ছোট তো মুছে ফেলি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছো তো? হ্যাঁ, তো এখানে আমরা এখন কোন সংখ্যা নিবেশন সারণী বের করার জন্য আমরা শ্রেণীব্যাপ্তি ধরে নিতে হবে। শ্রেণীব্যাপ্তি এখানে তো আর আমি এখানে কোনো শ্রেণীব্যাপ্তি ধরে নাই, সেহেতু আমি আমার মতো শ্রেণীব্যাপ্তি ধরে নিলাম। ধরো আমি শ্রেণীব্যাপ্তি ধরে নিলাম 7। শ্রেণীব্যাপ্তি কত ধরলাম? 7। শ্রেণীব্যাপ্তি ধরলাম 7। হ্যাঁ, তো এখন আমাদের এই শ্রেণীব্যাপ্তির মাধ্যমে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করব। শ্রেণী সংখ্যা তো আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র কি? পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি, মানে শ্রেণী ব্যবধান শ্রেণীব্যাপ্তি একই। শ্রেণী ব্যবধান। তো আমরা এখানে পরিসর কত পেয়েছিলাম? পরিসর আমরা পেয়েছিলাম 56। আর শ্রেণী ব্যবধান আমরা এখানে ধরে নিয়েছি 7। তো আমরা এখান থেকে শ্রেণী সংখ্যা বের করব। শ্রেণী সংখ্যা কত বের হয়েছে? 8। হ্যাঁ, তো আমরা সাইডে একটু লিখে নিই, আমাদের পরে তো ছক করতে এতটুকু জায়গা লাগবেই। তো আমরা সাইডে একটু লিখে নিই শ্রেণী সংখ্যা আমাদের কত বের হয়েছে। শ্রেণী সংখ্যা কত? 8 বেরিয়েছে। তো আমরা এখানে 8টা ঘর তৈরি করব, যেহেতু আমাদের শ্রেণী সংখ্যা 8 বের হয়েছে। তো আমরা এখন এটাকে মুছে দিই, এটুকু মুছে দিই। তো আমরা এখন একটা ছক তৈরি করব। আমি হাত দিয়ে তৈরি করে নিচ্ছি, বেঁকা হতে পারে। এক, তো আমাদের এখানে গণসংখ্যা নিবেশন সারণী বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে প্রথমে শ্রেণীব্যাপ্তি তালি চিহ্ন।
শ্রেণীব্যক্তি, টালি চিহ্ন আর গণসংখ্যা। শ্রেণীব্যক্তি, টালি চিহ্ন আর গণসংখ্যা হলে হয়ে যাবে। তো আমরা এখানে প্রথমে কি লিখলাম? শ্রেণীব্যক্তি। শ্রেণীব্যক্তি। হ্যাঁ, এখন আমাদের লাগবে কি? টালি চিহ্ন। টালি চিহ্ন। হ্যাঁ, এখন আমাদের লাগবে গণসংখ্যা। গণসংখ্যা। তো আমাদের টেবিল করার জন্য কি লাগবে? শ্রেণীব্যক্তি, টালি চিহ্ন আর গণসংখ্যা। হ্যাঁ, তো আমরা প্রথমে শ্রেণীব্যক্তি, আমরা এখানে শ্রেণীব্যক্তি কত রয়েছিলাম? 7। তো আমাদের সর্বনিম্ন সংখ্যা কত ছিল? সর্বনিম্ন সংখ্যা ছিল 36 আর সর্বোচ্চ সংখ্যা ছিল কত? 91। তো সর্বনিম্ন সংখ্যা থেকে আমরা 7 গুণে প্রথম শ্রেণীব্যক্তিটি ধরব। তো 36 থেকে প্রথম শ্রেণীটি হবে 7 গুণ। 36 ধরে 7 গুণ। 36, 37, 38, 39, 40, 41, 42। হ্যাঁ, তো 36 থেকে 42 হবে প্রথম শ্রেণীব্যক্তি। কত? 30 থেকে 42। পরে আবার 43 থেকে 43 থেকে কত? 43, 44, 45, 46, 47, 48, 49। 43 থেকে আমাদের 49। পরে 50 থেকে আবার গণ। 50, 51, 52, 53, 54, 55, 56। 50 থেকে আমাদের কত? 56। পরে আবার আমাদের 57 থেকে আবার গণ। 57 থেকে 57, 58, 59, 60, 61, 62, 63। 57 থেকে 63। পরে আবার 64 থেকে। 64 থেকে আবার করো। 64, 65, 66, 67, 68, 69, 70। 64 থেকে আমাদের 70। পরে আমাদের 71 থেকে 71, 72, 73, 74, 75, 76, 77। পরে আমাদের 78 থেকে 78, 79, 80, 81, 82, 83, 84। পরে 85 থেকে 91। হ্যাঁ, আমাদের হয়ে গেল শ্রেণীব্যক্তি নির্ণয় করা হয়ে গেল। আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল 36। 36 থেকে গোনা শুরু করে আমরা 7 পর্যন্ত 7 গুনেছি। তো 36 থেকে 7 গুণে আমাদের 41 পর্যন্ত গেছে, কি 42 পর্যন্ত গেছে। তো আমাদের এই শ্রেণীব্যক্তি তৈরি করা হলো। এখন আমরা টালি চিহ্ন তৈরি করব। এখন আমরা টালি চিহ্ন তৈরি করব কিভাবে? টালি চিহ্ন তৈরি করার জন্য আমরা টালি চিহ্ন নির্ণয় করব। হ্যাঁ, তো টালি চিহ্ন নির্ণয় করার জন্য প্রথমে আমরা প্রথম সংখ্যা কি আছে? প্রথম সংখ্যা আছে আমাদের 72। তো আমরা দেখব 72 রেঞ্জটি কোথায় পড়েছে। এই দেখো, এই রেঞ্জের ভিতরে 72 পড়েছে, 71 থেকে 77-এর ভিতরে। তো আমরা এখানে একটা দাগ নিয়ে নেব, দাগ দিয়ে দেবো এরকম সোজা দাগ, সোজা দাগ, সোজা দাগ। হ্যাঁ, তারপরে আমাদের সংখ্যা কত? 48। 48টা কোন রেঞ্জের মধ্যে পড়েছে? এখান থেকে। তো 37 রেঞ্জটা আমাদের কোথায় পড়েছে? এটা আমাদের পড়েছে একবারে এটা। হ্যাঁ, তারপরে 56 পড়েছে এখানে। তারপরে 67 পড়েছে, পড়েছে, তারপরে আমাদের 82 পড়েছে আমাদের,
তারপর আমাদের 36 পড়েছে, 36 পড়েছে আমাদের। তো আমরা এরকমভাবে সকলটি প্রত্যেকটা তুলে নেব। তো আমরা এরকম করে প্রত্যেকটা তুলে নেব। তো আমরা এইভাবে কি করব, প্রত্যেকটা তুলে নেব। আমরা এইরকমভাবে প্রত্যেকটা তুলে নেব। তো পরেরটা কি 36, এটা তো তুলেছি। তারপরে লেগে 45। তো আমি টাইম ওয়েস্ট না করে আমি ভিডিও স্টপ করে সবগুলো তুলে নিচ্ছি। তো এইভাবে আমরা তুলে নেব। হ্যাঁ, তো দেখো আমরা সবগুলো তুলে নিয়েছি। হ্যাঁ, তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন টালি চিহ্ন হয়, ধরো এই রেঞ্জের ভিতরে 5টা সংখ্যা রয়েছে, আমরা প্রথম একটা টান দেব, তারপর একটা টান দেব, এই আমাদের 4টা হয়ে গেল। হ্যাঁ, যখন 5 নাম্বার সংখ্যাটা আমরা দিতে যাব তখন আমরা এই টান দেব, এই টান দেব। হ্যাঁ, তখন 5 নাম্বার সংখ্যাটা আমরা দিতে যাব, এই দিয়ে একটা টান দেবো, এই আমাদের 5 বোঝায়। আবার যখন আমরা 4টা দাগ হয়ে গেলে তারপরে আবার একটা টান দেবো, এই আবার 5টা বোঝায়। হ্যাঁ, এইরকম। তো আমাদের এখানে বের হয়েছে প্রথমটা কত হয়েছে, 5টা বের হয়েছে, 5। আচ্ছা, তারপরে বের হয়েছে 2টা, তারপরে বের হয়েছে 6টা, তারপরে বের হয়েছে 3টা, তারপরে 4টা, 7টা, তো হয়ে গেল আমাদের গণসংখ্যা নিবেশন সারণী। আশা করি আপনারা সবাই আমার পড়ানোটি বুঝেছেন। আমি যেরকমভাবে বুঝিয়েছি এইটা করা একবারে ইজি। তো আপনি তো দেখলেন আমি কীরকমভাবে আপনাদের বুঝালাম। এইরকমভাবে নিয়ম মেনে যদি আপনি এটা করতে পারেন তাহলে এটার আপনার কাছে কোনো ব্যাপারই না। তো আজকের মতো এখানেই থাক, পরবর্তী লেকচারে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।